ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আসছি দেখো তোমাদের ডি এবং এফ ব্লকের সর্বশেষ অংশ। তোমরা জানো এর আগের দিনে আমরা এফ ব্লক শুরু করে দিয়েছি, তার মধ্যে আমাদের ল্যান্থেলাইজ আলোচনা করা হয়ে গিয়েছিল। আজকে আমি আসছি দেখো একদম শেষ অংশ অ্যাক্টিনয়েডস। তাহলে আজকে আমরা অ্যাক্টিনয়েড সম্পর্কে আলোচনা করব। প্রথম কথা দেখো, অ্যাক্টিনয়েডস কাদেরকে বলছি, কি ইলেকট্রন বিন্যাস, সেগুলো আমরা এফ ব্লকের প্রথম ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে আমরা দেখব বা সেই আলোচনাগুলোর কিছুটা আরেকবার রিপিট করে নিয়ে অ্যাক্টিনয়েডের বিভিন্ন ধর্ম সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা। এখন দেখো এই অ্যাক্টিনয়েডস কাদের বলবো, অর্থাৎ অ্যাক্টিনয়েডস কারা বলছে, যাদের সর্বশেষ বা পার্থক্য সূচক ইলেকট্রনটি কি হচ্ছে 5f উপকক্ষে, আচ্ছা উপকক্ষে দিই 5f উপকক্ষে প্রবেশ করে। যাদের সর্বশেষ ইলেকট্রনটি 5s উপকক্ষে প্রবেশ করে তাদের বলবে অ্যাক্টিনয়েডস। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? সাধারণ ইলেকট্রন বিন্যাস করে এসছো তোমরা, তো আরেকবার বলে দিই 5f 1 2 14 6d 0 1 7s2। তাহলে 7 নম্বর পর্যায়ের এরা কি হয়? 7 নম্বর পর্যায়ের তৃতীয় শ্রেণীতে অবস্থান করে অ্যাক্টিনয়েডসের সঙ্গে। অর্থাৎ এরা অবস্থান কোথায়? তৃতীয় শ্রেণীর 7 নম্বর পর্যায়ে অবস্থান করে, যেখানে আছে কি অ্যাক্টিনয়েডস, যার অ্যাটমিক নাম্বার কত? 89। তাহলে অ্যাক্টিনয়েডসগুলো কোনগুলো? তাহলে কোথায়? 89 90 থেকে শুরু হবে কে? থোরিয়াম। থোরিয়াম থেকে কোথায়? লরেন্সিয়াম পর্যন্ত, অর্থাৎ 103। এই যে তোমার 14টা মৌল, যারা তোমার কি হচ্ছে 5f উপকক্ষের, দেখো থোরিয়াম থেকে শুরু হচ্ছে 90 থোরিয়াম থেকে, এরপরে প্রোটোঅ্যাক্টিনিয়াম 91, তারপরে হচ্ছে তোমার 92 ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পরবর্তী অর্থাৎ 93 মৌলগুলি সবগুলো, এর পরবর্তী মৌলগুলি আমরা আসবো কি কি মৌল আছে। পরবর্তী মৌলগুলি সবই তোমার কি আছে? কৃত্রিম। যাদের প্রস্তুত করা হয়েছে, এই মৌলগুলিকে কি বলা হয়? এই মৌলগুলিকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়াম উত্তর মৌল, বা ইংরেজি থেকে বলছে ট্রান্সুরেনিক। ট্রান্সুরেনিক এলিমেন্ট। এই মৌলগুলোর ক্ষেত্রে দেখো, এই যে ল্যান্থেলাইজ মৌলগুলো, এরা সবাই রেডিও অ্যাক্টিভ। তেজস্ক্রিয়। এদের ক্ষেত্রে দেখো বিভিন্ন মৌলের স্থায়িত্ব বিভিন্ন, অপেক্ষাকৃত হালকা মৌলগুলোর স্থায়িত্ব বেশি। যেমন দেখো এদের মধ্যে আমরা ইউরেনিয়ামই বলতে পারি 92 ইউরেনিয়াম, এর অর্ধায়ুকাল কত? 4.5 × 10⁻19 বছর, অর্থাৎ যথেষ্ট বেশি। সর্বশেষ দেখো মৌল এখানে হচ্ছে লরেন্সিয়াম। লরেন্সিয়াম এর টি হাফের ক্ষেত্রে দেখো, এর টি হাফ অর্থাৎ এটা টি হাফ, এর টি হাফটা কত? 3 মিনিট। অর্থাৎ যত উপরের দিকের মৌলগুলোর ক্ষেত্রে যাব তাদের স্থায়িত্ব তত হ্রাস পেতে থাকবে। তাহলে এইগুলো গেল অ্যাক্টিনাইজ মৌলের আমাদের প্রাথমিক ধারণা। এরপরে আসছি দেখো মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা জেনে এসেছি। মৌলের ক্ষেত্রে দেখো পারমাণবিক ক্রমাঙ্ক কত? 89। এর আগের ক্ষেত্রে দেখো, এর আগের নিষ্ক্রিয় গ্যাস কি? রেডন। অর্থাৎ
রেডন কত 86। এই অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে দেখো তোমরা ইলেকট্রন বিন্যাস জানো, এটা ডি ব্লক মৌলের, এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হয় 6d1 7s2। এবার দেখো পরের ক্ষেত্রে থোরিয়াম কত 90, তাহলে এর ক্ষেত্রে কি হবে রেডন 86। এবার দেখো থোরিয়াম থেকে শুরু হচ্ছে এফ ব্লক মৌল, কিন্তু এখানে ইলেকট্রন এফে না এসে ডিএ আসে, এটা খুব মজার ব্যাপার। এফ ব্লক শুরু হচ্ছে থোরিয়াম থেকে, তা সত্ত্বেও এদের ইলেকট্রন বিন্যাসের তোমার কি আছে ডিসিমিলারিটির জন্য এখানে দেখো ইলেকট্রনটা এফে না এসে ডিএতেই আসে, অর্থাৎ 6d2 7s2। তাহলে দেখো রেডন সবার ক্ষেত্রে কমন হবে, রেডনটা সবার ক্ষেত্রে কমন। তাহলে থোরিয়ামের এইটা, পোটো অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, পোটো অ্যাক্টিনিয়াম থোরিয়াম আর লিখছি না পরপর যেহেতু সবার ক্ষেত্রে একই। এখান থেকে দেখো ইলেকট্রন চলে আসে এফে, কিন্তু এফে 1 হয় না, একদম 2, অর্থাৎ তোমার 5f2, তখন ডি হয়ে যায় কত 6d1 7s2। এরপরে চলতে থাকে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের 5f3 6s2 6d1 7s2। নেপচুনিয়াম 5f4 6d1 7s2। পরে দেখো প্লুটোনিয়াম, এবার দেখো প্লুটোনিয়ামের ক্ষেত্রে এটা আর তখন 5f5 হয় না, একদম তোমার কি হয়ে যায় 6, ডিটা তখন থাকবে না, তখন 7s2। অ্যামেরিসিয়াম দেখো 5f7 7s2। কুরিয়ামের ক্ষেত্রে দেখো, কুরিয়ামের ক্ষেত্রে আবার তোমার কি আছে 5f7, আবার তোমার ডি আসে, অর্থাৎ 6d1 7s2। বার্কেলিয়ামের ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে আবার 7-এর পরে 8, যেমন ল্যান্থেনয়েডের ক্ষেত্রে দেখবে f8 ছিল না, এর ক্ষেত্রেও দেখবে f8 থাকবে না, এবং এর পরের ইলেকট্রন বিন্যাসগুলো দেখবে পুরো ল্যান্থেনাইডের অনুরূপ, অর্থাৎ তোমার কি হবে 5f9 7s2 5f10 7s2। তাহলে এটা কার ছিল আইনস্টাইনে দেখো 5f11 7s2। ফার্মিয়ামের ক্ষেত্রে 5f12 7s2। মেন্ডেলিফের ক্ষেত্রে 5f13 7s2। নোবেলিয়ামের ক্ষেত্রে 5f14 7s2। লরেন্সিয়ামে দেখো এখানে 14 হয়ে গেছে, আবার 14 হবে, অর্থাৎ 5f14। তাহলে বাড়তি ইলেকট্রন কোথায় ডিএতে আসবে, অর্থাৎ 6d1 7s2। এই হলো মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। এবার দেখো এদের যদি আমরা জারণ অবস্থাগুলো দেখি বা জারণ স্তর, জারণ স্তর অক্সিডেশন স্টেট, মৌলগুলোর দেখো সর্বাধিক সুস্থিত, আচ্ছা এদের ক্ষেত্রে সর্বাধিক সুস্থিত অক্সিডেশন স্টেট আগের মতোই কত +3। এছাড়াও দেখো এরা কি করে একাধিক জ্বালন স্তর দেখায়, একাধিক জ্বালন স্তর দেখায়। এই কথাটা মনে রাখবে, এরা একাধিক জ্বালন স্তর দেখায় কারা অ্যাক্টিনাইজ মৌলগুলো। ল্যান্থেনিয়ামের ক্ষেত্রে দেখো কি ছিল +3, তার সঙ্গে কি ছিল কারো ক্ষেত্রে +4, আর কেউ কেউ তোমার কি আছে +2, কিন্তু এরা একাধিক জ্বালন স্তর দেখায়। এবার দেখো এই একাধিক জ্বালন স্তরের কারণটা কি একই, এসের সঙ্গে ডিএফ এর শক্তির পার্থক্য কম, এবং এর ক্ষেত্রে 5d অরবিটালের পোলারাইজেশনটা খুব বেশি, অর্থাৎ বাইরের দিকে খুব বিস্তৃত থাকে। এই কারণে এক্ষেত্রে তোমার এর কারণটা হলো
5f অর্থাৎ 5f এর ইলেকট্রন সহজেই যোজ্যতায় অংশগ্রহণ করে। 5f এর ইলেকট্রন সহজেই যোজ্যতায় অংশগ্রহণ করে, যেটা 4f এর ক্ষেত্রে বাইরের বিস্তৃতি কম থাকার জন্য এর ক্ষেত্রে সহজে অংশগ্রহণ করতো না। সেই জন্য ল্যান্থেনাইডগুলোর ক্ষেত্রে একাধিক অর্থাৎ অধিক খুব বেশি জারণস্তর আমরা দেখিনি, কিন্তু অ্যাক্টিনাইডের ক্ষেত্রে অনেক জারণস্তর আমরা দেখতে পাবো। যেমন ধরো এর ক্ষেত্রে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে +3, এর +3 +4 দেখবে খুব সহজেই এক এক করে বেড়ে যাবে, +3 +4 +5, এর ক্ষেত্রে +3 +4 +5 +6। নেপচুনিয়াম দেখো +3 +4 +5 +6 +7। এই নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম এরাই +7 পর্যন্ত দেখায়, +3 4 5 6 7। এরপরে দেখো আবার ইলেকট্রন বিন্যাস কমতে থাকে, অর্থাৎ অ্যামেরিসিয়ামের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, এটা +6 পর্যন্ত হয়, +5 +4 +3। এর ক্ষেত্রে দেখো এরপরে দেখো একবারে দুটো কমে যায়, কার ক্ষেত্রে, সিএম +4 +3। বা তোমার ব্রাকেলিয়ামের ক্ষেত্রেও +3 +4। ক্যালিফোর্নিয়ামের পর থেকে সবগুলোই তোমার কি হয়, শুধুমাত্র +3 দেখায়, হয়েছে এই। তাহলে এখানে আমরা দেখলাম প্রথম কথা এইটা মনে রাখবে, কার ক্ষেত্রে সর্বাধিক জারণস্তর দেখা যায়, নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম। জারণস্তর প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে কমতে থাকে, এবং সর্বাধিক সুস্থিত জারণ অবস্থা হচ্ছে +3। এদের ক্ষেত্রে কি হচ্ছে, ল্যান্থেনাইডগুলো একাধিক জারণ অবস্থা দেখায় না, কিন্তু অ্যাক্টিনাইডগুলো একাধিক জারণ অবস্থা দেখায়। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এই ল্যান্থেনাইজ মৌলগুলোর ক্ষেত্রে 5f অরবিটালটা অধিক বাইরের দিকে বিস্তৃত থাকে, অর্থাৎ এর পোলারাইজেশন অনেক বেশি। এই কারণে এদের ক্ষেত্রে তোমার কি হয়, এফ এর ইলেকট্রন সহজেই যোজ্যতায় অংশগ্রহণ করতে পারে, তাই এদের ক্ষেত্রে একাধিক জারণ অবস্থা দেখা যায়। বোঝা গেছে? এরপরে আসছি দেখো পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। এদের ক্ষেত্রে দেখো তোমার সেই আগের মতোই, পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে জেড অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, জেড বৃদ্ধির সঙ্গে এদের ক্ষেত্রে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। কারণটা কি, একই কারণ, সেই এফ উপকক্ষের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ তোমার কি আছে, এরা 5f 1 থেকে 14 6d017s2, অর্থাৎ বাইরের কক্ষ থেকে তার পূর্ববর্তী কক্ষে প্রবেশ করে, যেটা ওখানে দেখো ল্যান্থেনিয়ামের ক্ষেত্রে ছিল ল্যান্থেনাইজ সংকোচন, এদের ক্ষেত্রে সেই সংকোচন অর্থাৎ একই কারণের সংকোচন, তাই আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনয়েড সংকোচন। অ্যাক্টিনয়েড সংকোচন এইটা। এবার দেখো এদের যেই হ্রাস, এইটাকে একটু খেয়াল করবে, এদের যেই হ্রাস পাচ্ছে, এদের হ্রাস পাওয়ার হার, অর্থাৎ এদের হ্রাস পাওয়ার হার ল্যান্থানয়েড
অপেক্ষা কম। এদের হ্রাস পাওয়ার হার হচ্ছে ল্যান্থ্যানাইজ অপেক্ষা কম। কেন ল্যান্থ্যানাইজ অপেক্ষা কম? কারণ এদের ক্ষেত্রে ল্যান্থ্যানাইজের ক্ষেত্রে দেখো কি ছিল, ল্যান্থ্যানাইজের ক্ষেত্রে ছিল তোমার 4F এর আবরণী ক্ষমতা। কার ক্ষেত্রে? ল্যান্থ্যানয়েডস। আর এই অ্যাক্টিনয়েডস মৌলগুলোর ক্ষেত্রে, অ্যাক্টিনয়েড এদের ক্ষেত্রে কত? 5F এর আবরণী ক্ষমতা। এই 4F এর আবরণী ক্ষমতা, অর্থাৎ তোমার আবরণী ক্ষমতা 5F এর আবরণী ক্ষমতা কার? 4F এর তুলনায় কম। ফলে এ তোমার কি করবে? নিউক্লিয়াসের আকর্ষণ বলকে তোমার কী হবে? কম বাধাপ্রাপ্ত দেবে। ফলে এদের ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, তাই এদের ক্ষেত্রে ব্যাসার্ধে হ্রাসের হারটা বেশি হবে। এছাড়াও দেখো আরও একটা জিনিস আছে, এই অ্যাক্টিনয়েডস মৌলগুলোর ক্ষেত্রে এদের জেড বেশি, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক বেশি তথা নিউক্লিয়াসের আধান বেশি। নিউক্লিয়াসের আধান বেশি। তাহলে কি দেখলাম? এদেরও পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধের হ্রাস পাচ্ছে অ্যাক্টিনাইজ সংকোচন। ল্যান্থ্যানাইজ অপেক্ষা এদের সংকোচনের হার তোমার কি হচ্ছে? বেশি। এই হ্রাস পাওয়ার হার ল্যান্থ্যানাইজ অপেক্ষা কম বলেছি, এটা বেশি হবে। ল্যান্থ্যানাইজ অপেক্ষা বেশি, অর্থাৎ এদের অধিক সংকোচন ঘটে। কিসের কারণে? ল্যান্থ্যানাইডগুলোর ক্ষেত্রে দেখো 4F অরবিটালের, এরা হচ্ছে 5F অরবিটালের। 5F এর আবরণী ক্ষমতা কম, কারণ এটা বাইরের দিকে অনেক বিস্তৃত থাকে। প্রথম কথা আবরণী ক্ষমতা কম। দ্বিতীয়, অ্যাক্টিনাইড মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্কের মান অনেক বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি হয়, তাই এদের ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ সংকোচের হারটা অনেক বেশি হয়। এরপরে দেখো, যদি মৌলগুলির ক্ষেত্রে বর্ণ দেখি, বর্ণ কালার, তোমরা জানো আগের মতোই এরা পারমাণবিক অবস্থায় এদের বর্ণ কি? উজ্জ্বল সাদা বর্ণের। কিন্তু আয়নের, অ্যাক্টিনাইডস আয়নগুলির অ্যাক্টিনয়েডস আয়নগুলির তোমার অসম্পূর্ণ 5F কক্ষক থাকার কারণে FF ট্রানজিশন ঘটে। এই কারণে এরা তোমার কি আছে? বিভিন্ন বর্ণযুক্ত হয়। তাহলে এদের ক্ষেত্রে অসম্পূর্ণ F উপকক্ষ থাকার জন্য FF ট্রানজিশনের কারণে এদের ক্ষেত্রে বর্ণযুক্ত হয়। কিন্তু সেই আগের মতো নিয়ম, যদি তোমার কি হয়? F0 থাকে অথবা F14 থাকে, আর F14 এদের ক্ষেত্রে তোমার কি হবে? কালারলেস হয়, কালারলেস। এছাড়াও দেখো এর ক্ষেত্রে আগেও একটা ব্যতিক্রম বলেছিলাম, এর ক্ষেত্রেও হয় F যদি 7 হয়, এটাও তোমার কি আছে? কালারলেস হয়। এদের চৌম্বকীয় ধর্ম দেখো, চৌম্বকীয় ধর্ম। তাহলে এদের ক্ষেত্রে কোন অরবিটালের? 5F, তাহলে 5F কক্ষে বা 5F উপকক্ষে বিজোড় ইলেকট্রন থাকায় এরা তোমার কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক, অর্থাৎ এদের ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, কারণ 5F এ বিজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, এইটা কিন্তু আগের মতোই তোমার F0 আর F14 হলে ডায়াম্যাগনেটিক। তবে এবার দেখো এদের যে প্যারাম্যাগনেটিক ধর্ম, এইটা তোমার ল্যান্থ্যানাইডস অপেক্ষা কম হয়, অর্থাৎ
ল্যান্থানয়েড অপেক্ষা কম। তোমাদের ল্যান্থানয়েডের ক্ষেত্রেও বলেছিলাম যে এদের ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টিগুলো কিস কারণে হয়, একটা অরবাইটাল মোমেন্টাম আর একটা স্পিন মোমেন্টাম। ল্যান্থানাইডগুলোর ক্ষেত্রে দেখো অরবাইটাল মোমেন্টামটা প্রশমিত হচ্ছিল না, কারণ ওটা অনেকটা অভ্যন্তরীণ থাকতো 4f অরবাইটালটা। 5f অরবাইটালের অধিক পোলারিটির জন্য, অধিক বিকৃতির জন্য এর অরবাইটাল অনেক বহির্মুখী হয়। এই কারণে এর ক্ষেত্রে 5f অরবাইটালের ক্ষেত্রে যে অরবাইটাল মোমেন্টাম সেটা পারিপার্শ্বিক অনেক পরমাণু বা আয়ন দ্বারা প্রশমিত হয়ে যায়। সেই কারণে এদের ক্ষেত্রে ম্যাগনেটিক ধর্ম ল্যান্থানাইডস অপেক্ষা কম হয়। পরেরটা দেখো, জটিল যৌগ গঠনের প্রবণতা। ঠিক আছে, আচ্ছা তোমরা এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, তোমাদের এর ধর্মগুলোও বলা হচ্ছে এবং ল্যান্থানাইডের সঙ্গে এদের পার্থক্য আছে কিনা সেটাও বলে দেওয়া হচ্ছে, বা সিমিলারিটি থাকলে তো সেটা বলা হচ্ছেই। এই পার্থক্য সিমিলারিটিগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। জটিল যৌগ গঠনের প্রবণতা বলছে, দেখো ল্যান্থানয়েড ও অ্যাক্টিনয়েড উভয়ই জটিল যৌগ গঠন করে। হয়েছে, উভয়ই জটিল যৌগ গঠন করে, কিন্তু এদের ক্ষেত্রে প্রবণতা বেশি। কার ক্ষেত্রে? অ্যাক্টিনাইডের ক্ষেত্রে। তোমাদের দেখো যখন ডি অরবাইটালের মৌলের জটিল যৌগ গঠন ব্যাখ্যা করা হয়েছিল, তখন ওখানে ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে একটা কথা বলা হয়েছিল, যদি তোমার কি হচ্ছে ধাতব পরমাণুর আকার ছোট হয়, আধান বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আধান ঘনত্ব বেশি হবে, জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি হবে। এখানে দেখো ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের ক্ষেত্রে উভয়ই তোমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখো 3+ এরও সুস্থিত, এরও 3+ সুস্থিত, কিন্তু এর সঙ্গে আরও বেশি দেখা যায় 4+, 5+ ইত্যাদি দেখা যায়। তাছাড়াও ধরো এই অ্যাক্টিনয়েডগুলোর আকার আরও ছোট হওয়ায় এদের ক্ষেত্রে তোমার কী হচ্ছে আধান ঘনত্ব বেশি, অর্থাৎ আয়নের আধান ঘনত্ব বেশি। আধান ঘনত্ব বেশি হলেই তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুযায়ী এদের ক্ষেত্রে জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি হবে। পরেরটা দেখো, আসছি আয়ন এনথালপি। আয়ন এনথালপি বা এদের ক্ষেত্রে এইটা দিয়ে আমরা বলেও দিতে পারি সক্রিয়তা। এদের ক্ষেত্রে দেখো আয়ন এনথালপির মান অর্থাৎ আইই এর মান কম, এবং কমটা কার? ল্যান্থানাইডস অপেক্ষা, এই ল্যান্থানাইডস মৌল অপেক্ষাও কম। কারণ কি? কারণ এদের ইলেকট্রন দেখো নিউক্লিয়াসকে থেকে, ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াসকে থেকে বহিস্থ ইলেকট্রন কোথায়? 7s, অর্থাৎ নিউক্লিয়াস থেকে অনেক দূরবর্তী। ঠিক আছে, সেই জন্য এদের ক্ষেত্রে তোমার বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের প্রভাব অনেক কম হয়। সেই জন্য এদের আয়নীয় বিভবের মান তোমার কী আছে? কম হয়। কম হলেই এদের ক্ষেত্রে তোমার কী আছে? রাসায়নিক সক্রিয়তা বেশি। এবং কার অপেক্ষা বেশি? অবশ্যই ল্যান্থানাইড অপেক্ষা বেশি হবে রাসায়নিক সক্রিয়তা। এবং এই যে রাসায়নিক সক্রিয়তাটা, এটা আরও একটা জিনিস থেকে ব্যাখ্যা করা যায়, যে এদের প্রমাণ তড়িৎদ্বার বিভব, অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব অধিক ঋণাত্মক, অধিক নেগেটিভ। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব অধিক নেগেটিভ মানে কম হলেই জালিত হওয়ার প্রবণতা বেশি এবং রাসায়নিক সক্রিয়তা বেশি।
এই কারণে এই মৌলগুলো তোমার কী আছে, ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের ক্ষেত্রে রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। এইখানে দেখো এদের যদি রাসায়নিক ধর্মগুলোকে একটু খেয়াল করি, উদাহরণস্বরূপ যদি আমরা ইউরেনিয়াম নিয়ে আলোচনা করি, বলছে ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখো যদি আমরা অক্সিজেনের মধ্যে দিয়ে উত্তপ্ত করি তাহলে অক্সাইড উৎপন্ন করে। এখানে দেখবে এদের অক্সাইড যৌগগুলো বেশিরভাগই +4 জারণ অবস্থার। বা হাইড্রোজেনের মধ্যে দিয়ে উত্তপ্ত করি তাহলে তোমার কি হবে, ইউরেনিয়াম হাইড্রাইড, যেটা আবার তোমার কি হচ্ছে আদ্য বিশ্লেষিত হয়ে যায়, আদ্য বিশ্লেষিত হয়ে গিয়ে ইউরেনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এর ক্ষেত্রে দেখো যদি হ্যালোজেনের মধ্যে দিয়ে উত্তপ্ত করি, বা হ্যালোজেনের মধ্যে না বলে এরা সবাই তোমার কি হচ্ছে যদি HCl এর সঙ্গে বিক্রিয়া দিই তাহলে HCl এর সঙ্গে বিক্রিয়া করে সব দু রকমের ক্লোরাইড উৎপন্ন করে, একটা টেট্রাক্লোরাইড আর একটা ইউরেনিয়াম হেক্সাক্লোরাইড উৎপন্ন করে। জলের সঙ্গে বিক্রিয়াটা দেখো, জলের সঙ্গে বিক্রিয়ার এর ক্ষেত্রে তোমার কি হয়, ইউরেনিয়াম অক্সাইড এবং তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই HCl এর মতো যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখি তাহলে এক্ষেত্রে বিক্রিয়া প্রায় হয় না এবং নিষ্ক্রিয় আস্তরণ সৃষ্টি হয়, যেটা তোমরা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখেছো, নিষ্ক্রিয় আয়রনের ক্ষেত্রে দেখেছো যে নিষ্ক্রিয় আস্তরণ সৃষ্টি হয়, বা অক্সাইডের একটা নিষ্ক্রিয় আস্তরণ সৃষ্টি হয়, যেটা তোমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়রনের বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করেছিলে যে আয়রন সামান্য বিক্রিয়া করি আর বিক্রিয়া করে না, কারণ ওর উপরে একটা আয়রন অক্সাইডের আস্তরণ সৃষ্টি হয়। তাহলে এই আমরা দেখো তোমার F ব্লক মৌলগুলোর বিভিন্ন ধর্মগুলো আলোচনা করলাম। আচ্ছা, তোমাদের একটা বেশ ভালো প্রবলেম করিয়ে দিই, দেখো যেটা AITPL 3 সালে এসেছিল, যদিও তোমরা জানো AITPL এখন কনভার্ট হয়ে গেছে নিটে। প্রবলেমটা খুব সুন্দর, দেখো রেডিয়াস অফ দ্য ল্যান্থানাইড 3+ আয়ন অ্যাটমিক নাম্বার দেওয়া আছে ইজ 1.06 অ্যাটমসফিয়ার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভেন ভ্যালু উইল বি ক্লোজেস্ট টু দ্য রেডিয়াস অফ দ্য লুটেসিয়াম 3+? লুটেসিয়াম 3+ এর ক্ষেত্রে কোন রেডিয়াসটা হবে? এখন দেখো মজার কোশ্চেন এই কারণেই বললাম, কারণ এইটাকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে তো আমাদের হবে না, কারণ ক্যালকুলেশন করে এরকম রেডিয়াস বের করা তো আমরা কোনো কিছু শিখিনি। সোজা কথা খেয়াল করো, ল্যান্থানাইড 3+ আর দিয়েছে লুটেসিয়াম 3+, আমরা কি জানি এদিক থেকে এদিকে ব্যাসার্ধ হ্রাস পাই, তাহলে মানটা দেখো 1.06, তাহলে 1.06 এইটা এই মানটা হবে না, এর থেকে যেগুলো বেশি আছে হবে না, হলো না, তাহলে পড়ে রইল কোনটা, এইটা, দ্যাট ইজ অ্যান্সার। খুব সোজা প্রবলেম। তাহলে এই একটা বেশ ভালো প্রবলেম দিয়ে আমাদের ডি এবং F ব্লক এলিমেন্টের সমস্ত আলোচনা শেষ হলো। ঠিক আছে, আর মাঝে যদি তোমাদের কোনো সহজ ট্রিক থাকে তাহলে আমি ছোট ভিডিওতে সেরকম দিয়ে দেব। তাহলে এই আলোচনাগুলো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তোমরা ভালো করে এই DF ব্লকটা তৈরি করো।